এক গ্রামে একটা হাসপাতাল ছিল। ওই হাসপাতালে একটা নার্স থাকতো, আর ওই নার্সের উপর এক ডাইনির ভর ছিল। রাত 2টো বাজার সাথে ওই নার্স ডাইনি হয়ে যেত। আরে এখন তো অনেক রাত হয়ে গেল, 2টো বাজতে চললো। আমাকে এক্ষুনি একটা ঘরে বন্ধ করতে হবে, না হলে বিপদ হয়ে যেতে পারে। তারপর ওই নার্স দৌড়ে যায় আর হাসপাতালের মধ্যে একটা ঘরে নিজেকে বন্দি করে দেয়। তারপর রাত যেই 2টো বাজে, তখনই ওই নার্স একটা ডাইনিতে পরিণত হয়ে যায়। আরও খুব ভয়ানক দেখতে হয়ে যায়, আর খিদের জন্য এদিক ওদিক যেতে থাকে। কিন্তু ঘর বন্ধ থাকার কারণে ওই ডাইনি বাইরে বেরোতে পারে না, তাই রাগের চোটে ও জোরে জোরে গর্জন করতে থাকে। আরে শিবু দাদা, এই রাত 2টো বাজলেই আজব আজব আওয়াজ আসতে থাকে কেন? আমার মনে হয় যেন কেউ খিদের জন্য ছটফট করছে। বলছি কি দাদা, আমার তো ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ গোপাল ভাই, তুমি একদম ঠিকই বলছো। আমি যবে থেকে এই হাসপাতালে ভর্তি হয়েছি সেদিন থেকে এই আওয়াজে ঘুমাতে পারছি না। পরদিন সকালে ওই ডাইনিরূপী নার্স ওদের কাছে আসে। আরে নার্স ম্যাডাম, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনার শরীর এখন কেমন আছে? নার্স ম্যাডাম, এমনিতেই সব ঠিক আছে, কিন্তু 3 দিন হয়ে গেল আমি তো রাতে ঘুমাতে পারছি না। রাত 2টো বাজলেই এই হাসপাতাল থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। আমাদের তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তাই আপনিও কি ওই আওয়াজ শুনতে পান? না না, আমি কখনো এমন আওয়াজ শুনতে পাইনি। তোমার নিশ্চয়ই ভুল হবে। আমার মনে হয় তোমার ওষুধের ডোজের কারণে এমন হয়েছে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এতটুকু বলে নার্স ওখান থেকে চলে যায়। তখনই ওই হাসপাতালে একটা রোগী ভর্তি হতে আসে। ওর নাম ছিল বাবুলাল। আরে ভাই, তোমার কি এমন হয়েছে? তুমি এখানে কি কারণে ভর্তি হয়েছো? আরে দাদা, আমার বেশ কিছুদিন ধরে দাঁতে ব্যথা হচ্ছে, কোনোভাবেই কমছে না। তার জন্য এই হাসপাতালে ভর্তি হতে এসেছি। তখনই ওই নার্স বাবুলালকে ওষুধ দিতে আসে। বাবুলাল নার্সকে দেখে প্রেমে পড়ে যায়। নাও, এই ওষুধটা খেয়ে নাও। কাল সকালে ডক্টর আসবেন, তখন তোমার যা যা অসুবিধা আছে বলে দিও। আরে আপনিই দিন না, আপনার হাত থেকে তো আমি সবকিছু খেতে রাজি আছি। ডক্টরের কি দরকার? কি কি বললে তুমি? মানে না না, তেমন কিচ্ছু না। আমি তো বললাম আপনি এক্ষুনি ওষুধটা দিন, আমি এক্ষুনি খেয়ে নেব। তারপর ওই নার্স বাবুলালকে একটা ওষুধ দিয়ে কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। আরে শিবু দাদা, এই নতুন রোগী তো প্রেমিক বেরোলো। আজকের প্রথম দিনই নার্সকে দেখে ওর ভালোবাসা জেগে উঠলো। আরে ভাই, তোমার এই নার্সের সাথে এমন আচরণ করা মোটেও ঠিক হয়নি। এই নার্সের মাথা খারাপ হয়ে গেলে না, এ তোমাকে বানরের ইঞ্জেকশন দিয়ে দেবে। আরে দাদা, আমার নাম বাবুলাল। আমার যাকে পছন্দ হয়ে যায় না, তাকে আমি আমার রানী করে নিই, বুঝলে? শিয়াল ডাকছে, অনেক রাত হয়ে গেছে। আজ তো তাড়াহুড়োর কারণে আমার কিছুই মনে ছিল না। আমাকে তাড়াতাড়ি রুমে যেতে হবে, না হলে বিপদ হতে পারে। তখনই ওই নার্স তাড়াতাড়ি করে যায় আর একটা ফাঁকা রুমের মধ্যে ঢুকে যায়। কিন্তু ওই দিন তাড়াহুড়ো করার জন্য সে ঘরের দরজা দিতে ভুলে যায়। তারপর যখনই রাত 2টো বাজে, তখনই ওই নার্স ডাইনিতে পরিণত হয়ে যায়। তখনই হাসপাতালের রোগীরা ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। আরে এটা কিসের আওয়াজ? আরে গোপাল দাদা, এ কেমন আওয়াজ হচ্ছে? আরে বাপরে, মনে হয় কোনো ডাইনির আবির্ভাব হয়েছে। তুমি ঠিকই বলছো বাবু ভাই, আমরা তো রোজ এই আওয়াজ শুনতে পাই। আমাদের তো ভয়ে ঘুমই আসে না। কিন্তু তুমি ভয় পেও না, এই আওয়াজ সূর্য ওঠার পর এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, তুমি এর অভিযোগ কেন করোনি? ওই নার্সকে তো সব বলতে পারতে। আমি এক্ষুনি ওই নার্সকে সমস্ত ঘটনা বলে আসছি। আরে বাবু ভাই, তোমার মাথা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? ওই নার্সের ফাঁদে একদম পা দিও না। আমার তো ওই নার্সকে মোটেও সুবিধা বলে মনে হয় না। দেখো কোথাও কোনো ভুলভাল না হয়ে যায় যেন। গোপাল দাদা, আমার কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পেও না। আমি এক্ষুনি নার্সের কাছে গিয়ে জানিয়ে আসছি। তারপর বাবুলাল নিজের বিছানা থেকে উঠে ওই নার্সের খোঁজে বেরিয়ে পড়ল। নার্স ম্যাডাম, আপনি কোথায়? নার্স ম্যাডাম, আপনি কোথায়? একটু সাড়া তো দিন। দেখো, আমি বাবুলাল এসে গেছি। আমি জানি তুমি এখানে কোথাও আছো। দেখো, আমি বুঝে গেছি। এখন আমার থেকে আর লজ্জা পেতে হবে না। তুমি কোথায় আছো আমার রানী? দেখো, তোমার রাজা এসে গেছে। বাবুলাল তখন ওই রুমটার দিকে যেতে থাকে। তখনই ও ডাইনিকে ঘরের মধ্যে দেখতে পায়। ডাইনিকে দেখে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আরে, এ তো একটা ডাইনি। আরে কে কোথায় আছো? এই নার্স তো একটা ডাইনি। তখনই ওই ডাইনি বাবুলালকে দেখে ওর পিছু করতে থাকে।
দরজা খোলা দেখে ডাইনি ঘর থেকে বেরিয়ে যায়। বাবুলাল সোজা নিজের রুমের দিকে দৌড়ে পালায়। ভয়ের চোটে ওর অবস্থা খারাপ হয়ে যায়। ও সোজা দৌড়ে নিজের বেডের নিচে লুকিয়ে পড়ে। আরে বাবু ভাই, হঠাৎ কি হলো? তোমার অবস্থা একদম খারাপ হয়ে গেল কেন? গোপাল দাদা, ওই নার্স তো একটা ভয়ঙ্কর ডাইনি। তাড়াতাড়ি গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দাও, নয়তো ওই ডাইনি ঘরের মধ্যে ঢুকে পড়লে ও আমাদের কাউকে ছাড়বে না। তারপর গোপাল দৌড়ে যায় আর দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। তখন ওই ডাইনি ওখানে চলে আসে। এই, তোদেরকে আমি ছাড়বো না। আমি অনেকদিন মাংস খাই না, অনেকদিন ক্ষুধার্ত আছি। এই নার্স আমাকে রোজ একটা ঘরে আটকে রাখতো, যার কারণে আমি কোনো শিকার পেতাম না। কিন্তু আজ আমি মুক্ত, তাই তাড়াতাড়ি দরজাটা খোল, আমি আজ কাঁচা খাবো। হে ভগবান, আমাদেরকে বাঁচাও, আমরা কোথায় আটকা পড়ে গেলাম? শিবু দাদা, এই সমস্ত কিছু বাবুলালের জন্য হয়েছে। এর খুব শখ ছিল ওই নার্সের সাথে প্রেম করার, এখন বোঝ ঠেলা। নিজে তো লুকিয়ে পড়লি, এখন বাইরে যাচ্ছিস না কেন? দেখ, তোর রানী চলে এসেছে, যা গিয়ে দেখা কর আর নিজের ভালোবাসা প্রকাশ কর। আরে গোপাল দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সুন্দরী নার্স দেখে আমার প্রেম জেগে উঠেছিল। আমি কি করে বুঝবো ওই নার্স একটা ডাইনি? আমার মনে হয় তোরা ভালো কথাই মানবি না। দাঁড়া, তোদেরকে এক্ষুনি ব্যবস্থা করছি। তারপর ওই ডাইনি জোরে জোরে দরজায় লাথি মারতে থাকে আর দরজায় জোরে জোরে হাত দিয়ে ধাক্কাতে থাকে। গোপাল দাদা, কিছু একটা করো। আমার মনে হয় ওই ডাইনি এক্ষুনি দরজাটা ভেঙে ফেলবে। আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। তারপর ওরা তিনজনে দৌড়ে একটা ভাঙা জানালা থেকে পালিয়ে ওই হাসপাতালের পিছন থেকে বাইরে বেরিয়ে যায়। আর ওরা তিনজনে নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পুরনো ভাঙা রাজবাড়ি ছিল। ওই রাজবাড়ির পাশ দিয়ে কেউ গেলে একটা কাটা হাত মাটি থেকে বেরিয়ে এসে তাকে মাটির নিচে নিয়ে চলে যেত। আমাকে এই কাটা হাত মাটির নিচে নিয়ে চলে যাচ্ছে। আরে কেউ কি আছো? আমাকে বাঁচাও। এইভাবে গ্রামের অনেক লোক ধীরে ধীরে নিখোঁজ হয়ে যায়। কেউ বুঝতে পারছিল না আসলে তাদের সাথে হচ্ছেটা কি। আরে দাদা নিখিল, তুমি কি জানো কালকের পর থেকে ভুবনের আর কোনো খোঁজই নেই? হ্যাঁ দাদা, আমি জানি, কিন্তু এই ব্যাপারটা আমাদের গ্রামের প্রধানের কাছে জানাতেই হবে। তারপর সব গ্রামবাসীরা মিলে গ্রামের প্রধানের কাছে গিয়ে বলতে থাকে। তখন গ্রাম প্রধান বলে, রাত হওয়ার পর ওই রাজবাড়ির পাশ দিয়ে যেন কেউ না যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু একদিন ওই কাটা হাত কোনো মানুষের সন্ধান না পেয়ে মাটি থেকে বেরিয়ে আসে আর গ্রামের দিকে যেতে থাকে। আরে বাপরে, এটা কি? এটা তো কোনো কাটা হাত বলে মনে হচ্ছে, কোনো ভূতের কাটা হাত। এটা আবার কোথা থেকে এসে গেল? আরে গ্রামের লোকেরা সবাই সাবধান হয়ে যাও, ওই কাটা হাত আবার ফিরে এসেছে। কেউ নিজের ঘর থেকে একদম বেরিয়েও না। তারপর নিখিল তাড়াতাড়ি দৌড়ে ওখান থেকে পালিয়ে ও নিজের ঘরে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আজ ভাগ্যটা কতটা ভালো ছিল, একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো ওই হাত আমাকে মেরে ফেলতো। এদিকে ওই কাটা হাতটা নিখিলের পিছন করতে করতে গ্রামের মধ্যে চলে আসে। সব গ্রামবাসীরা ভয়ের কারণে ঘরের মধ্যে চুপচাপ লুকিয়ে থাকে। আর ওই ভুতুড়ে হাতটা লোকের দরজার সামনে যায় আর দরজায় জোরে জোরে ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। একটা লোক উঠোনের মধ্যে শুয়েছিল। ওই কাটা হাতটা ওকে দেখতে পেয়ে ওর কাছে যায়। আরে মাগো, মরে গেলাম রে। এটা তো একটা ভুতুড়ে হাত। আমি কোথায় ফেসে গেলাম? আমাকে বাঁচাও। তারপর ওই ভুতুড়ে হাতটা লোকটাকে ধরে হাওয়ায় ভাসতে ভাসতে নিয়ে চলে যায়। আর এই সমস্ত ঘটনা গ্রামবাসীরা জানালা থেকে দেখছিল। তারপর ওই হাতটা মাটির গর্তের মধ্যে লোকটাকে নিয়ে চলে যায়। প্রধান মশাই, কাল তো খুবই বড় অঘটন ঘটে গেছে। ওই কাটা হাত আমাদের গ্রাম পর্যন্ত চলে এসেছে। না জানি এবার কত লোককে সঙ্গে নিয়ে চলে যাবে। তাই যদি ওই ভুতুরে হাতটার সম্মুখীন না হতে পারি আমরা, তাহলে বড় বিপদ হয়ে যেতে পারে আমাদের। হ্যাঁ, তুমি একদম সঠিক কথা বলেছো নিখিল। আমাদের সত্যি তো কিছু একটা করতেই হবে, কিন্তু ওই ভুতুরের হাতটা গ্রামবাসীদের মাঠের মধ্যে থেকে কোথায় নিয়ে যাচ্ছে এইটা তো আগে জানতে হবে। যদি ওকে শেষ করতে হয় তাহলে ওর বাসস্থানটা আগে জানতে হবে আমাদের। গ্রাম প্রধান মশাই, আমার কাছে ভালো একটা আইডিয়া আছে, যাতে আমরা খুব সহজেই ওর বাসস্থানটা জানতে পারি। কিন্তু যদি কেউ তার পায়ে একটা লম্বা দড়ি বেঁধে নেয় আর ওই কাটা ভুতুরে হাতটা
তাকে যদি একবার শিকার বানিয়ে ফেলে, ওই দড়ির মাধ্যমে আমরা পিছু করতে করতে ওর বাসস্থানে পৌঁছে যেতে পারবো। তোমার বুদ্ধিটা খুবই ভালো লাগলো, কিন্তু নিখিল, কে বা আছে যে তার নিজের পায়ে দড়ি বেঁধে ওই কাটা হাতের শিকার বানাতে সাহায্য করবে? আরে গ্রামবাসীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো? তাহলে হাত তোলো। তারপর গ্রামবাসীরা বুড়ো দাদুর দিকে তাকাতে থাকে। এখানে কি এমন কেউই নেই যে এমন কাজ করতে পারবে? এই গ্রামের সমস্ত মানুষের জন্য, গ্রামের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে? কেউ কি আছো? গ্রাম প্রধান মশাই, এই কাজ একমাত্র এই বুড়ো দাদুই করতে পারবে। এমনিতেই দাদু বেশি সময় জীবন কাটিয়ে ফেলেছে, আমাদের জন্য এতটুকু ঠিক করতে পারবে। আরে হতচ্ছাড়া, এটা তুই কি বলছিস? আমাকে ওই ভুতুরে হাতটার ভোজন বানানোর কথা ভাবছিস? হ্যাঁ, আমি এখান থেকে এক পাও নড়ব না। তোমরা যা করার আছে করে নাও, যাও। কিন্তু কাকা, আপনি তো গ্রামের মধ্যে সব থেকে বুড়ো, তাই জন্য আপনি এই কাজটা সাহায্য করুন। এই, তুই কি বললি রে প্রধান? এদের সাথে তোর মাথাও কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি কোনো সাহায্য করতে পারবো না। তারপর সবাই মিলে জোর করে বুড়ো দাদুকে বেঁধে ওই ভাঙা রাজবাড়ির দিকে নিয়ে যায়। তখনই প্রায় সন্ধ্যা নেমে আসে। এই হতচ্ছাড়ার দল, তোদের আমি কাউকে ছাড়বো না। আমাকে ছেড়ে দে। তোরা তোরা কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমি বাইরে থেকে বুড়ো আছি, কিন্তু ভিতর থেকে কচি আছি ভাই আমার। আমাকে দয়া করে ছেড়ে দে তোরা। তারপর গ্রামবাসীরা ওই বুড়ো দাদুকে ভাঙা রাজবাড়ির সামনে রেখে দেয়, আর ওরা একটা বড় পাথরের পিছনে লুকিয়ে থাকে। আরে গ্রামবাসীর লোকেরা, তোদের আমি কাউকে ছাড়বো না। আমাকে এখানে রেখে তোরা চলে গেলি, আমার এখন কি হবে? ওই ভুতুরে হাতটা যেন না চলে আসে। আরে গিন্নি, আমাকে বাঁচাও। তখনই ওই কাটা হাতটা মাটি থেকে উপরে উঠে আসে। গ্রামবাসীরা দূর থেকে সমস্ত কিছু দেখতে থাকে। আরে ভাই, কেউ আমাকে বাঁচাও। ওই কাটা হাতটা আমার কাছে আসছে। কোথায় তোমরা লুকিয়ে বসে আছো? তাড়াতাড়ি বাইরে এসে আমাকে এর হাত থেকে বাঁচাও, না হলে ওই হাতটা আমাকে টেনে নিয়ে গর্তে চলে যাবে। শোনো দাদা, যদি আমরা এখনই বাইরে যাই, তাহলে ওই হাতটা আমাদের দেখে ভয় পেয়ে চলে যেতে পারে। তারপর কখনো ওই হাতটার ব্যাপারে আমরা আর জানতেই পারবো না। তখনই ওই হাতটা বুড়ো দাদুকে টানতে টানতে গর্তের দিকে নিয়ে যায়। আরে গ্রামের লোকেরা, আমাকে বাঁচাও। এই হাত আমাকে গর্তের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। তারপর গ্রামবাসীরা ওখানে চলে আসে। আরে নিখিল দাদা, এই ভুতুরে হাত তো সত্যি সত্যি দাদুকে মাটির তলায় নিয়ে গেল। শোনো, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি দাদুর পায়ে আগে থেকে দড়ি বেঁধে দিয়েছি, তাই আমরা ওই দড়ির মাধ্যমে ওই হাতটার কাছে পৌঁছে যাব। চলো সবাই এক এক করে গর্তের মধ্যে নেমে যাই। তারপর ওরা সবাই মাটির ভেতরে চলে আসে, আর ওটা একটা বড় সুড়ঙ্গ হয়ে থাকে। নিখিল দাদা, ওই দেখো, দড়িটা আরো গভীরে গেছে। আমার মনে হয় ওই দড়িটা ধরে গেলেই ওই হাতটার কাছে পৌঁছে যাব। তারপর ওরা ওই দড়িটার পিছন করতে করতে কিছুক্ষণের মধ্যে ওরা ভুতুরে হাতটার কাছে পৌঁছে যায়। তখনই ওরা ওই কাটা হাতটাকে দেখতে পায়, আর ওখানে কিছু গ্রামবাসীরা একটা খাঁচায় বন্দি হয়ে থাকে। নিখিল দাদা, ওই দেখো কাটা হাতটা। আমার মনে হয় এখানে এসে আমরা বড় ভুল করেছি, নিজের মৃত্যু নিজেরাই ডেকে এনেছি। না দাদা, একদম ভয় পেও না। ওই দেখো, ওই কাটা হাতটা ওদেরকে জীবিত রেখেছে, শুধু ওদেরকে বন্দি বানিয়েছে। তার মানে ওই কাটা হাতটার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের কি বা করার আছে? তোমার কি কোনো উপায় জানা আছে? এই গ্রামবাসীরা, আজ রাতে তোদেরকে বলি দিয়ে আমি আমার সম্পূর্ণ শরীরটা ফিরে পাবো। ওই দেখো, ভুতুরে হাতটা ওদেরকে আজ রাতে বলি দেবে। আমাদেরকে এক্ষুনি আটকাতে হবে। কিন্তু দাদা, এদেরকে আমরা আটকাবো কিভাবে? ওর সামনে গেলে তো আমাদেরকেও বন্দি বানিয়ে ছাড়বে। ওই শয়তান নিজের হাত ছাড়া কিছু করতে পারবে না, তাই আমাদের শুধু ওই শয়তানের হাতটাকে নষ্ট করতে হবে। ওই দেখো, বুড়ো দাদুকে সব থেকে আগে বলি দিতে পারে। তাই তুমি তাড়াতাড়ি যাও আর বুড়ো দাদুকে এখানে নিয়ে আসো। তারপর অমিত চুপি চুপি বুড়ো দাদুর কাছে গেল। এই, আমাকে তাড়াতাড়ি মুক্ত কর আর এখান থেকে নিয়ে চল, না হলে ওই হাতটা এসে আমাকে বলি দিতে পারে। বাঁচা আমাকে। আরে দাদু, তুমি একটু কম চিৎকার করো, নয়তো ওই হাতটা জানতে পারলে তোমার সাথে আমাকেও বলি দেবে। এই হতচ্ছাড়া নিখিল,
তুই আমাকে বিপদের মুখে ফেলে চলে গেছিলিস, তোকে আমি ছাড়বো না। তুই একবার গ্রামে চল, তোর আমি দেখে নিচ্ছি। আরে দাদু, এখন রাগারাগি করার সময় নয়। আর আগের কাজের জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এখন আমাদের ওই শয়তানের হাতটাকে কোনোভাবেই নষ্ট করতে হবে আর বাকি গ্রামবাসীদের মুক্ত করতে হবে। এদিকে ওই শয়তান ভুতুরে হাতটা একটা গ্রামবাসীর উপর আক্রমণ করে দেয়। আরে মাগো, মরে গেলাম রে। এই হাতটা আমার উপর আক্রমণ করে দিল। আমাকে বাঁচাও, এইবার মনে হয় আমি আর বাঁচবো না। আরে কেউ তো আছো, আমাকে সাহায্য করো। তখনই নিখিল একটা ছুরি নিয়ে যায় আর সেই সুযোগে ওই হাতটার উপর আক্রমণ করে দেয় আর ওটা কেটে দুটো ভাগ হয়ে যায়। আরে বেঁচে গেলাম রে নিখিল দাদা, তোমার জন্য আমি বেঁচে গেলাম। এই শয়তান তো আমাকে পুরো শেষ করে দিচ্ছিল। তারপর বাকি গ্রামবাসীরা মিলে ওদেরকে মুক্ত করে দেয় আর ওরা সবাই একত্রিত হয়ে ওখান থেকে গ্রামে ফিরে যায়।